যে আপনারা আসলে কোনো অভিযোগ যখন আসে তখন কিভাবে আপনারা সেটা সমাধান করেন, প্রসেসটা কি আপনাদের? মানে যে অভিযোগ করছে তার আত্মপক্ষ সমর্থনে কতটুকু সুযোগ থাকে, তাকে ডাকেন কিনা, কিভাবে হয়? জি, আমি সেই প্রসঙ্গে আসছি। মানে একদম কম্প্রিহেন্সিভ একটা আনসার দেওয়ার আমি চেষ্টা করব। পাশাপাশি আমার বিজ্ঞ আলোচক যে অভিযোগগুলো আমাদের দিকে করেছেন, তীর ছুঁড়েছেন, সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব আর কি। তো প্রথমত আমি ওনার বক্তব্যে আমার প্রতিবাদ জানিয়ে রাখি এবং আমি মনে করি যে ওনার বক্তব্যটা সঠিক নয়, অসত্য। এই জায়গা থেকে যে এনসিপির একজন নারী নেত্রী, আমি একদম স্পেসিফিকই বললে হুমায়রা নূর, এবং টেলিভিশনটা ছিল বাংলা টিভি। সেখানে তিনি বলেছিলেন, কথার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি হয়তো বলেছেন, আপনি যেটা বলছেন হয়তো সেটাই হবে, যে হয়তো মুহূর্তের উত্তেজনায় আউট অফ দ্য মোমেন্ট, হিট অফ দ্য মোমেন্ট হয়তো উনি বলে ফেলেছেন যে আমরা ড্যাশ ড্যাশ করে টকশোতে আসি না। সো এইটা হচ্ছে আমাদের যে সংশ্লিষ্ট নেত্রী ছিলেন তার জন্য অত্যন্ত অপমানজনক ছিল এবং উনি অনেক বেশি এটা নিয়ে ট্রমাটাইজ ছিলেন, হ্যারাসিং ছিল। আমরা এটা প্রতিবাদ জানিয়েছি, বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিবৃতি দিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের কাছে এটা খুবই কষ্টকর ছিল আর কি। বিশেষত আমরা যেহেতু সিনিয়র পার্সন, যেটা কিছুক্ষণ আগে রতন ভাই বলছেন, উনি বলছেন তরুণদের কাছ থেকে উনার প্রত্যাশার কথা যে তরুণরা এই ভাষায় আক্রমণ করবে না। অ্যাট দ্য সেম টাইম আমাদেরও তো একটা প্রত্যাশার জায়গা আছে। আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের যারা পলিটিক্যাল সিনিয়র, যাদেরকে আমরা মনে করি সিজন পলিটিশিয়ান, তাদের কাছ থেকে তো আমরা এই ধরনের ভাষা আশা করতে পারি না। এছাড়াও আমরা দেখি যে আমাদেরকে ফকিন্নির পুত বলা হচ্ছে, কখনো বান্দির পুত বলা হচ্ছে, কখনো আরো বাজে ভাষায় আক্রমণ করা হচ্ছে, বস্তি বলা হচ্ছে। তো এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কাছ থেকে যেরকম আপনারা প্রত্যাশা করেন না, তেমনি ভাবে সিজন পলিটিশিয়ান যারা আছেন কিংবা যারা আমাদের চেয়ে সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আছেন, টকশো করছেন, মিডিয়া ব্যক্তিত্ব, তাদের কাছ থেকে কিন্তু আমরা আশা করি না। এবং আমি আমার যে নারী নেত্রীর প্রতি অপমানসূচক মন্তব্য হয়েছে এবং আমি এটার প্রতিবাদ জানিয়ে রাখলাম, এখানেও প্রতিবাদ জানালাম এবং আমি আই স্ট্যান্ড বাই হুমায়রা নূর। ওকে, এখানে আপনি আমার প্রশ্ন উত্তরটা দেব, কিন্তু এই প্রসঙ্গে আমি একটুখানি আপনাকে বলে রাখি যে নিশ্চয়ই আপনি যে কথাগুলো বলেছেন সেটা প্রত্যাশিত না, কিন্তু তরুণ রাজনীতিক যারা আছেন, নতুন দলে যারা আসছেন, যারা নতুন রাজনীতি করছেন, তারাও প্রবীণদের কিভাবে আক্রমণ করবে, কিভাবে কথা বলবে, সেটাও কি একটু দেখবার বিষয় কিনা? আমি আপনার সাথে একমত। আমার কথা হচ্ছে আমি তো রেসিপ্রোকাল চাচ্ছি এবং আমি বরং এটা মনে করি যে এটার দায় আসলে প্রবীণদের বেশি, কারণ আমি তো তার কাছ থেকে শিখছি। সে যখন আমাকে বলে যে তুই ফকিন্নির পুত্রে আসছে, তখন এইটা তো আসলে আমার জন্য ভালো পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে না। আচ্ছা যাক, আই হোপ আমি আপনাকে আনসার করতে পেরেছি। আমি যদি এবার উনি যেটা অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ প্রসঙ্গে, যে হেফাজতের যে প্রোগ্রামটার কথা, আই থিঙ্ক যে উনি ওটার কথাই বলেছেন। 3রা মে 2025 সালে হেফাজতের প্রোগ্রামে তিনি গিয়েছিলেন এবং সেখানে ওই অপর এন্ড থেকে হয়তো নারী কমিশনে যারা সদস্য আছে তাদেরকে উদ্দেশ্য করে কিছু শ্লেষাত্মক বা অমর্যাদাকর কিছু মন্তব্য হয়েছে। প্রথমত ব্যাপার হচ্ছে, আমরা এই বিষয়টা বারবার ক্লিয়ার করেছি যে হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন শুধুমাত্র 5ই মে শাপলা হত্যাকাণ্ড, হেফাজতের যে গণহত্যার শিকার হয়েছিল সেটার স্বীকৃতি, সেটা তো স্বীকৃতি এখনো হয় নাই। আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের এই গণ আন্দোলনগুলোতে অনেকে কিন্তু পার্টিসিপেট করেছে ফ্যাসিবাদ বিরোধিতা জায়গা থেকে এবং ফ্যাসিবাদকে উৎখাতে অনেকেই অংশগ্রহণ করেছে। কিন্তু এখানকার যারা আপনার হুজুররা আছে বা কওমি মাদ্রাসার হুজুর, আরো যদি স্পেসিফিকলি বলি, বা আরো যারা মাদ্রাসা পড়ুয়ারা আছে, তারা যে একটা আন্দোলন সংগ্রামের পার্ট এই ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা থেকে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে তাদেরও যে একটা লড়াই সংগ্রাম আছে, সেটাকে কিন্তু ওইভাবে মেইন স্ট্রিমে স্বীকৃতি দেওয়া হয় না। হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছিলেন সেই স্বীকৃতিটা দিতে, এবং তার পুরো বক্তব্যে যদি আপনি খেয়াল করেন, তার পুরো বক্তব্যে আপনি নারী কমিশন নিয়ে, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বা নারীদেরকে নিয়ে অমর্যাদাকর কোনো মন্তব্য আপনি কোথাও খুঁজে পাবেন না। এখানে কি মনে হয় যে আপনাদের আরেকটু ভেবে ডিসিশন নেওয়া উচিত? কারণ আপনারা একটাকে বলছেন যে একটা বিষয়কে আপনারা সমর্থন জানাতে গেছেন, কিন্তু আরেকটা সমর্থন মানুষ পেয়ে গেছে, পারসেপশন, যেটা বলছেন, পারসেপশনটা ক্লিয়ার করার জন্য আমরা আবার স্টেটমেন্ট ইস্যু করেছি। বাই দ্য ওয়ে, আমি সেই প্রসঙ্গেই আসছি। প্রথমত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ সেখানে যাওয়া নিয়ে আমার কোনো আফসোস নাই এবং বরং আমি এটাকে স্ট্যান্ড বাই করি। কারণটা হচ্ছে, এই হেফাজতে যারা ওই দিন হত্যার শিকার হয়েছিলেন, ম্যাসাকারের শিকার হয়েছিলেন, তাদের বিচারের দাবিতে কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের কোনো মেইনস্ট্রিম কোনো আমরা ঝড় দেখি নাই। আমরা দেখি না যে তাদের জন্য প্রতিবাদে মানুষজন রাস্তায় নেমেছে। কিন্তু আমি মনে করি ওই ছেলেগুলো যারা মাদ্রাসার ছোট বাচ্চারা টুপি পরে পাঞ্জাবি পরে রাস্তায় এসেছিল শাপলা চত্বরে, তাদেরকে যে পুলিশ গুলি করে হত্যা করেছে, এইটা তো আমাদের জন্য অনেক বেশি ট্রমাটিক। তাদের পরিবারগুলোর ভিকটিমদের কাছে তো আমাদের যেতে হবে। সেই জায়গায় আসছি, আমি শেষ করি, তাহলে হয়তো আপনার কাছে ক্লিয়ার হবে। কিন্তু আপনি যেটা বলেছেন যে পারসেপশন হয়তো নেতিবাচক দাঁড়িয়েছে, না, পারসেপশন নেতিবাচক কেন দাঁড়ালো? কারণ আপনারা একটা বিষয়কে সমর্থন করতে যাচ্ছেন সেই প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্ম থেকে এই কমিশন নিয়ে ইতিমধ্যে অনেকগুলো মন্তব্য করা আছে, সেই জায়গাটায় আপনারা যাচ্ছেন। তাহলে একটা সমর্থনকে আমরা গ্রহণ করব, আরেকটা সমর্থন বিশ্বাস করব না, সেটা আপনি এই কারণে আমাকে শেষ করতে দিলে আপনার জন্য ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, আমি 3রা মে এই প্রোগ্রামটাতে তিনি অ্যাটেন্ড করেছেন। 5ই মে 2025 সালে আমি মাত্র আবার সার্চ করে দেখলাম আমার বিবৃতিটার সময় আমরা আবার একটা স্টেটমেন্ট ইস্যু করেছিলাম
যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক দেখা যাচ্ছে বিভিন্ন মহলে যে আসলে তারা নারী কমিশনে যারা সদস্য আছে তাদের প্রতি কিছু জায়গায় শ্লেষাত্মক অমর্যাদাকর কিছু বক্তব্য এসেছে, সেগুলো ব্যাপারে আমাদের দলীয় অবস্থান কি। আমরা স্পষ্টভাবে 5ই মে 2025 ইংরেজি, আপনি যদি এখনই গুগল করেন আপনি পেয়ে যাবেন আমাদের বিবৃতি, সেখানে আমরা স্পষ্ট করে বলেছি নারী কমিশনের সদস্যদের প্রতি এবং নারীদের প্রতি যে সকল অমর্যাদাকর বক্তব্য আছে সেগুলোর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা পাশাপাশি নারী কমিশনের যে প্রতিবেদনটা ছিল সেটা নিয়ে আমাদের একটা পর্যালোচনা পেশ করেছি। আমরা মনে করেছি নারীদের অধিকার অবশ্যই রক্ষা করতে হবে, তবে কিছু জায়গায় কিছু প্রশ্ন উঠেছে, অর্থাৎ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় গোষ্ঠী থেকে কিছু প্রশ্ন এসেছে, তাদের কাছ থেকে কিছু পর্যালোচনা এসেছে। আমরা মনে করেছি যে নারী কমিশনের যে এই প্রতিবেদন সেখানে ধর্ম বনাম সমাজ বনাম রাষ্ট্র বনাম নারী পক্ষ থেকে কিন্তু আপনারা কিন্তু ওই জায়গায় কিন্তু তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করা যেভাবে সেটা কিন্তু আমরা ওইভাবে সামনে না আমরা করেছি। এবং আমরা শুধু ওটা করি নাই, আমি বলি আমাদের নানা সময় আমি জানি না কেন আমাদের এই খবরগুলো কেন মেইন স্ট্রিম মানুষজনের চোখে পড়ে না। তাহলে হয়তো যে ওই কথাগুলো মৃদুভাবে বলেন। না মৃদুভাবে বলি এই কারণে, এটা হচ্ছে নারী কমিশন এবং নারীদের প্রতি আমাদের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু আপনি আমাদের বিবৃতি, আমাদের লিটারেচার, আমাদের খুব একটা বেশি লিটারেচার নাই, বাট যতটুকুই লিটারেচার আছে ততটুকুই আপনি দেখতে পাবেন। বিশেষত আমরা এই পর্যন্ত আমাদের নারী নেত্রীরা যে পরিমাণ অনলাইনে শেমিং, বুলিং, সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে, আমি মনে হয় না যে সেটা আমরা দেখছি সেটা খুবই দুঃখজনক। কিন্তু আমি এই যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, যেহেতু আমাদের সময় কম এবং আরো দু একটি বিষয়ে আমরা কথা বলতে চাই, আমার প্রশ্নটা যদি স্পেসিফিক উত্তর দিয়ে দেন যে আপনারা কোনো অভিযোগ যখন আসে তখন আপনারা আসলে হোয়াট ইজ ইওর প্রসিডিউর, আপনি কিভাবে সমাধান করেন? মানে আপনি যেহেতু বলছেন যে প্রচলিত রাজনীতি ধারার বাইরে গিয়ে আসছেন, কিন্তু প্রচলিত রাজনীতির ধারা অতীতে আমরা দেখেছি একটা অভিযোগ আসলে সেটাকে থামিয়ে দেওয়ার জন্য তদন্ত কমিশন গঠিত হয়েছে, তারপর রিপোর্ট পাওয়ার পরে আপনারা জানবেন, এবং একটা সময় দেখা যায় যে মানুষ ভুলে যায় এবং আসলে না আমাদের ক্ষেত্রে এটা মোটামুটি আমি বলছি। আর তার আগে জাস্ট একটা ছোট্ট কথা যেটা আমি হয়তো অফ দ্য রেকর্ড বলছিলাম, যেটা হচ্ছে নারী কমিশন নিয়ে আমাদের যে মন্তব্য, আমাদের যে পর্যালোচনা, এইটা বোধহয় বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা মূলধারার যারা এটা নিয়ে আমরা সাহস করে আমরা এটা একটা পর্যালোচনা করতে পেরেছি। বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির কথা বলি, জামাতে ইসলামের কথা বলি, তারা কেউ কিন্তু সাহস করে এই নারী কমিশনের প্রতিবেদন নিয়ে তাদের নির্দিষ্ট কোনো পর্যালোচনা তারা উপস্থাপন করতে পারে নাই। ফলে আমাদের জায়গাটা আমরা সবসময় ক্লিয়ার। আমাদেরকে আমি আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নে আসি, সেটা হচ্ছে আমাদের একটা শৃঙ্খলা কমিটি আছে, যে কেউ চাইলে শৃঙ্খলা কমিটির নিকট একটা অভিযোগ দায়ের করতে পারে। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি সাধারণ যে লিগ্যাল প্রসিডিউর আমরা এখানে ফলো করি, আমাদের কোর্টে যে লিগ্যাল প্রসিডিউরটা ফলো করা হয়, সাধারণত যিনি এটা অভিযোগ করেছেন তার কাছ থেকে শুনতে চাওয়া হয়, তিনি শোনার পরে যিনি এটার জন্য অভিযুক্ত তাকে ডাকা হয় এবং তিনি পরবর্তীতে এটা আনসার করেন, এবং দুইজনের আনসারের ভিত্তিতে তথ্যপত্র প্রমাণ সহকারে একটা রিপোর্ট যায়। রিপোর্টটা আবার আমাদের যারা পিসি রাজনৈতিক পর্ষদে আছেন, আহ্বায়ক সদস্যশিপ, তাদের কাছেও যায়। এবং আপনি দেখে থাকবেন যে এই শৃঙ্খলা কমিটির যিনি আছেন তাদের মাধ্যমে কিন্তু আমাদের যারা এই যে রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ আছে, যারা হাইয়েস্ট ফোরাম, স্ট্যান্ডিং কমিটি যেটাকে বলা যায়, তাদেরকে পর্যন্ত শোকজ করা হয়েছে, তাদেরকে পর্যন্ত কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু অনুরোধ যে প্রসঙ্গে আসলে এত দূর আসা, সেই জায়গায় যদি আসি আমরা যে কারণে এই আলোচনাটা হচ্ছে, তাহলে আপনারা কি যে অভিযোগ করেছিল তাকে ডেকে শুনেছিলেন এই বিষয়টা করার জন্য? যেমন মোশাররফ হোসেন ঠাকুর যে বিষয়টা কথা বলছিলেন যে আপনাদের নারীরা অভিযোগ করার পর তাদের অভিযোগ কতটুকু আসলে কোন নারী অভিযোগ করেছে স্পেসিফিক যদি বলি, সেখানে যে নীলা ইসরাফিলের বিষয়ে উনি বলেছিলেন, সেই জায়গাটা যদি আপনি বলেন। সিম্পল, নীলা ইসরাফিল উনি অভিযোগ ফর্মাল অভিযোগ দায়ের করেন নাই, যে অর্থাৎ শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট। পরবর্তীতে আমাদের আহ্বায়ক নিজে, ওটা উনি নিজে উল্লেখ করেছেন তার ফেসবুক পোস্টে, আমাদের আহ্বায়ক নিজে বলেছেন যে আপনি এইভাবে একটা লিখেন, দরখাস্ত লিখে সেটা হচ্ছে পরবর্তীতে আপনি শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট সেই ব্যাপারে জানান। তো তিনি পরবর্তী শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট জানিয়েছেন, সেই অনুযায়ী আমাদের যে যুগ্ম আহ্বায়ক আছে তাকে শোকজ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে এইটা পরবর্তীতে ডিসপোজাল তিনি এই পার্টির যে পদটা আছে সে পদটা হোল্ড করতে পারবেন না। এবং আপনি দেখে থাকবেন আমাদের একটা জুলাই পদযাত্রা গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে উনি ছিলেন না, উনি নরসিংদী শেষ করতে হবে এই প্রসঙ্গটা আমার। কিন্তু আপনি বলতে চাইছেন যে আপনারা হচ্ছে যখন একটা অভিযোগ আসে তখন যার বিরুদ্ধে অভিযোগ তার কাছ থেকে শুনে আপনারা সমাধান করেন, তারপরে আর কোনো ইয়েতে যান না, মানে কেন অভিযোগটা আসলো বা আসলে ভেতরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা আপনারা কিভাবে খুঁজে বের করেন? একটা হচ্ছে শৃঙ্খলা কমিটির দায়িত্ব কিন্তু এটা না যে খুঁজে বের করা, ওইটা হচ্ছে ধরেন পার্টি যারা
মানে নেতৃত্ব স্থানীয় আছেন তারা দেখবেন যে আসলে এই ধরনের অভিযোগগুলো সামনে যাতে না আসতে পারে সেটার জন্য আমরা কি প্রসিডিউর নিব। আচ্ছা, আমি আরেকটি বিষয় একটু আপনার মন্তব্য জানতে চাই। আপনাদের রাজশাহীর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া একটি কথা বলেছেন। তিনি বলেছেন, আমি কাউকে আঘাত করতে চাই না কিংবা কোনো সরাসরি অভিযোগ তুলতে চাই না, তবে সত্য হলো আমি আমার বিবেক, সততা এবং নীতিকে কোনোভাবেই বিসর্জন দিতে চাই না। তিনি যাওয়ার আগে এই কথাটি, পদত্যাগের আগে কথাটি বলেছেন। এই বিষয়টা আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে এটা কি আসলে মানে কেন তিনি একটা নারীকে তার অভিযোগ আচ্ছা একটা জিনিস হচ্ছে ক্ষেত্রে নিরুৎসাহিত করছেন কেন? না অভিযোগ তোলার ক্ষেত্রে কোনো নিরুৎসাহিত না। অভিযোগ তোলার ক্ষেত্রে যদি নিরুৎসাহিত করা হইতো তাহলে আপনার যে ঘটনা কিছুক্ষণ আগে বললেন যে সেখানে আহ্বায়ক সাহেব যে ভূমিকা পালন করেছেন সেটা কত প্রসঙ্গত নিশ্চয় আসতো না। ফলে অভিযোগ তুলতে নিরুৎসাহিত করা হয় না। একটা জিনিস হচ্ছে নারী ঘটিত যদি কোনো ইস্যু থাকে, অর্থাৎ তার প্রতি সাইবার বুলিং, তার প্রতি হ্যারাসমেন্ট, সেটা এক ধরনের ইস্যু। আবার যদি কোনো পলিটিক্যাল ইস্যু থাকে সেটা ভিন্ন। অর্থাৎ রাজনৈতিক ইস্যুতে অনেক সময় দেখা যায় যে কোনো ডিসিশনে না, এই বিষয়টা আমাদের কাছে আসে না। বিষয়টা আমি যেহেতু দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, আমার কাছে এখন পর্যন্ত উনার স্বাক্ষরিত কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। তবে আমি আপনাকে এটা বললাম যে দুইটার ভিতরে একটা বাইফার্কেশন আছে, স্পষ্ট বাইফার্কেশন। সবাই জিনিসটা জানছে, সবার কাছে যাচ্ছে, আপনারা কেন এটা জানার চেষ্টা করলেন না যে কি হয়েছে, কোনো হ্যারাসমেন্টের ইস্যু আছে কিনা? আমি যতটুকু জানি আমাকে যদি বলতে দেন, সেটা হচ্ছে পলিটিক্যাল একটা ইস্যুজ আছে, অ্যারাইজ করেছে। সেই সম্পর্কে অলরেডি আমাদের যিনি তত্ত্বাবধায়ক আছেন, অঞ্চল তত্ত্বাবধায়ক, রাজশাহী অঞ্চল তত্ত্বাবধায়ক, তিনি কাজ করছেন। এবং আমাদের যারা জোনের, আমরা জানি যে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল করে আমরা ভাগ করেছি, যেই জোন এটা পড়েছে উত্তরাঞ্চল সংগঠক, তারা কিন্তু এগুলো নিয়ে কাজ করছেন। একটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু, ওটাকে আপনি ইউ মাস্ট ডিল পলিটিক্যালি। আর একটা যদি সাইবার হ্যারাসমেন্টের ইস্যু হয় তাহলে সেটা তো অবশ্যই গ্রেভ রিপারকাশনস আছে।